প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ। গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রোববার 17 আগস্ট রাতে রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় নামে। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, সারা দেশে 1 মিলিয়নেরও বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। তেল আবিব ছিল বিক্ষোভের কেন্দ্রবিন্দু। জিম্মিদের পরিবারের সদস্যরা মিছিলের নেতৃত্ব দেন এবং সরকারের কাছে তাদের মুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা লিকুড পার্টির কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দিলে পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় 30 জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। তাছাড়া আয়ালন হাইওয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। বিক্ষোভ এমন সময় হচ্ছে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ হামাসকে দুর্বল করার জন্য জরুরি। তবে সমালোচকরা মনে করছেন, এতে জিম্মিদের মুক্তি আরও জটিল হয়ে পড়তে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল থেকে 251 জনকে জিম্মি করা হয়। এর মধ্যে এখনও পর্যন্ত 148 জন মুক্তি পেয়েছেন। এখনও প্রায় 50 জন গাজায় আটক আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অন্তত অর্ধেক আর জীবিত নেই। এদিকে গাজা সিটিতে হামলা জোরদার, ফের বাস্তুচ্যুত ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটিতে হামলা জোরদার করেছে, যা তাদের সম্প্রসারিত অভিযানের অংশ হিসেবে এই উপত্যকার শেষ প্রধান জনবহুল এলাকা দখলের লক্ষ্য নিয়ে চালানো হচ্ছে। এতে ক্ষুধার্ত হাজারো ফিলিস্তিনি আবারও পালাতে বাধ্য হচ্ছে। গাজা সিটির জেইতুন, সাবরা, রিমাল ও তুফাপাড়া সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বোমাবর্ষণের প্রধান শিকার হয়ে উঠেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণ গাজায় সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা তাদের কষ্ট আরও বাড়াবে। হাজার হাজার পরিবার জেইতুন এলাকা থেকে পালিয়েছে, যেখানে টানা কয়েকদিনের হামলায় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা সিটির আল আহালি আরব হাসপাতালে রবিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। এছাড়া সেনাবাহিনী এদিন জানায়, গত 22 মাসের যুদ্ধে বহুবার বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের জন্য তাঁবু ও আশ্রয় তৈরির সরঞ্জাম সরবরাহ করা হবে। তবে একাধিক মানবাধিকার সংস্থা এটিকে গণহত্যার কাজ হিসেবে বর্ণনা করেছে। আল জাজিরার সাংবাদিক হিন্দ খৌদারি গাজার মধ্যাঞ্চলীয় দেইর এল বালাহা থেকে প্রতিবেদন করছিলেন। তিনি জানান, গোলাবর্ষণ ও বিমান হামলা অনেককে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে। তিনি আরও বলেন, জেইতুন একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে বহু পরিবার থাকে। তাদের মধ্যে অনেকে আশ্রয়ের খোঁজে এখানে এসেছিল। হঠাৎ করে গোলাবর্ষণ ও তীব্র বিমান হামলা শুরু হলে বাসিন্দারা বিস্মিত হয়। কেউ কেউ রয়ে যায়, কেউ চলতে শুরু করে। সহিংসতা বাড়তে থাকলে অনেকে ক্ষুধার্ত, বিধ্বস্ত ও আবারও বাস্তুচ্যুত হয়ে সবকিছু ফেলে পালাতে বাধ্য হয়। নতুন গণহত্যার ঢেউ। গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা করে, তারা গাজা সিটিতে আরও গভীরে প্রবেশ করবে এবং বাসিন্দাদের দক্ষিণে সরিয়ে দেবে। এই পদক্ষেপ আন্তর্জাতিক নিন্দার জন্ম দেয়। যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্টভুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, বেসামরিক লোকজনকে নিরাপদ অঞ্চলে সরানো হবে, যদিও এই এলাকাগুলিও বহুবার বোমাবর্ষণের শিকার হয়েছে। গাজার 24 লাখ ফিলিস্তিনির প্রায় 90% বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে এবং তাদের বিপুল সংখ্যক এখন অনাহারের মুখে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানায়, গত 24 ঘণ্টায় অনাহারে আরও 7 জন ফিলিস্তিনি মারা গেছে। এতে অবরোধের কারণে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 258, যার মধ্যে 110 জন শিশুও আছে। এছাড়া ইসরায়েল রবিবারই প্রায় 40 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের প্রায় অর্ধেকই ছিল ত্রাণ প্রার্থিনী। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 61,827 জনে। এদিকে হামাস দক্ষিণে তাঁবু স্থাপনের ইসরায়েলি পরিকল্পনাকে গণহারে বাস্তুচ্যুতির আড়াল বলে নিন্দা করেছে। একটি বিবৃতিতে সংগঠনটি বলেছে, এই পদক্ষেপ আসলে গণহত্যা ও বাস্তুচ্যুতির নতুন ঢেউ, যা একটি জঘন্য অপরাধকে আড়াল করার জন্য স্পষ্ট প্রতারণা। ইসরায়েলের সর্বশেষ জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশে গাজায় হতাশার বাতাবরণ ছড়িয়ে পড়েছে উল্লেখ করে আল জাজিরার অনলাইন সংবাদদাতা মারাম হুমাইদ এক্সে লিখেছেন, গাজাবাসী এখন কেমন অনুভব করছে তা বর্ণনা করার মতো শব্দ নেই। সবার ভেতর ভয়, অসহায়ত্ব ও যন্ত্রণায় ভরা, কারণ তারা নতুন এক বাস্তুচ্যুতি ও ইসরায়েলি স্থল অভিযানের মুখোমুখি।
পরিবার ও বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নীরব আর্তনাদ ও শোকে পূর্ণ। আল্লাহ জানেন, মানুষ যথেষ্ট ভুগেছে, আমাদের চিন্তাশক্তি প্রায় অবশ হয়ে গেছে। এদিকে বাস্তুচ্যুত ও হতাশ ফিলিস্তিনিরা খাবারের টুকরো খুঁজে ফিরছে, আরেকদিকে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। জাতিসংঘ বলছে, গাজার প্রতি ৫ জন শিশুর একজন অপুষ্টিতে ভুগছে। লাখ লাখ মানুষ দাতব্য রান্নাঘরের ওপর নির্ভরশীল, যেখানে অল্প পরিমাণ খাবারই তাদের দিনের একমাত্র আহার। জাবালিয়া শরণার্থী শিবির থেকে বাস্তুচ্যুত জাইনাব নাবাহান আল জাজিরাকে বলেন, আমি সকাল ৬টায় দাতব্য রান্নাঘরে এসেছি আমার সন্তানদের জন্য খাবার সংগ্রহ করতে। যদি এখন না পাই তাহলে আবার সন্ধ্যায় চেষ্টা করতে হবে। আমার সন্তানরা সামান্য ডাল বা ভাত খেয়ে অনাহারে আছে। তারা রুটি বা কোনো নাস্তা পায়নি। তারা অপেক্ষা করছে যেন আমি দাতব্য রান্নাঘর থেকে কিছু এনে দিতে পারি। অন্য বাসিন্দা তাইসিন নাইম আল জাজিরাকে বলেন, আল্লাহ ও দাতব্য রান্নাঘর না থাকলে আমি বাঁচতাম না। আমরা সকাল ৮টায় এখানে আসি, কষ্ট করে ডাল বা ভাত সংগ্রহ করি, অনেক কষ্ট করি, দুপুর পর্যন্ত অপেক্ষা করি এবং প্রায় ১ কিলোমিটার হেঁটে ফিরি। অন্যদিকে বৈঠকে বসছেন ট্রাম্প জেলেন্সকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। এতে জেলেন্সকির সঙ্গে থাকবেন ইউরোপের একাধিক নেতা। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে থাকবেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্টস। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্র, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ন্যাটোর প্রধান মার্ক রুটে এই আলোচনায় যোগ দেবেন। গত শুক্রবার ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেছেন ট্রাম্প। সেই বৈঠক থেকে বেরিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেছিলেন ট্রাম্প। কিন্তু সোমবারের বৈঠকের আগে ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, ওই দিনের আলোচনা থেকে কিছু সদর্থক বিষয়ও সামনে এসেছে। জেলেন্সকির সঙ্গে আলোচনায় সেই বিষয়গুলি সামনে আনা হবে। বস্তুত ক্রেমলিন কিয়েভের সুরক্ষার বিষয়টি নিয়ে সদর্থক মনোভাব দেখিয়েছে বলে আমেরিকা দাবি করেছে। রাশিয়ার অবস্থান। রাশিয়ার কূটনীতিক মিখাইল উলিয়ানভ ভিয়েনায় একটি সম্মেলনে যোগ দিতে গিয়ে বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে কিয়েভকে যে সুরক্ষার গ্যারান্টি দিতে হবে এ কথা রাশিয়া মানে। তবে একই সঙ্গে রাশিয়া নিজেদের সুরক্ষারও গ্যারান্টি চায়। তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তি প্রক্রিয়া চালু হওয়া মুশকিল। জেলেন্সকির অবস্থান। ইউক্রেনের সুরক্ষার গ্যারান্টি নিয়ে ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছেন জেলেন্সকি। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছেন তিনি, যেখানে জেলেন্সকি লেখেন, ওয়াশিংটনে বৈঠকের আগে ব্রাসেলসের সমস্ত নেতাকে আমি ধন্যবাদ জানাই। ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, সোমবারের বৈঠকে তারা ট্রাম্পের কাছে জানতে চাইবেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কতটা সুরক্ষা দিতে প্রস্তুত। ইউক্রেনের সুরক্ষা নির্ভর করবে ন্যাটো ইউক্রেনকে কতটা সাহায্য করবে তার ওপর। যুক্তরাষ্ট্র কি সে বিষয়ে গ্যারান্টি নিশ্চিত করতে পারবে? ম্যাক্রনের আশঙ্কা, রাশিয়া এই যুদ্ধ শেষ করতে এখনও ইচ্ছুক নয়। ম্যাক্রনের বক্তব্য, একজোট হয়ে ইউক্রেন সমস্যার সমাধান করতে হবে, কোনোভাবেই নিজেদের দুর্বল দেখানো যাবে না। একজোট হয়ে ইউক্রেন সমস্যার সমাধানের বিষয়ে ফ্রান্সকে সমর্থন করেছে যুক্তরাজ্য। মাক্রন বলেছেন, আজকে যদি আমরা রাশিয়ার সামনে নিজেদের দুর্বল দেখাই তাহলে ভবিষ্যতে আরও সংঘাতের পরিস্থিতি তৈরি হবে। সবশেষ জানিয়ে দেব, আমরা ভারত পাকিস্তান পরিস্থিতির উপর প্রতিদিন নজর রাখছি। মার্কো রুবিও। ভারত পাকিস্তান পরিস্থিতির উপর মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কি ঘটছে তা আমরা প্রতিদিন লক্ষ্য রাখি। কম্বোডিয়া ও থাইল্যান্ডে কি ঘটছে সেটাও। এসব জায়গা ছাড়াও অন্যত্র যেখানে উত্তেজনা আছে সেগুলোকেও আমরা নিয়মিত পর্যবেক্ষণ করি। রবিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। রুবিও বলেন, যুদ্ধবিরতি তখনই সম্ভব যখন উভয় পক্ষ তাতে রাজি হয়। তবে যুদ্ধবিরতির চুক্তি বজায় রাখা সবসময় কঠিন কাজ, কারণ তা সহজেই ভেঙে পড়তে পারে। ভারতের দাবি, গত মে মাসে পাকিস্তানের ব্যাপক ক্ষতির পর ইসলামাবাদের উদ্যোগে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের সমাপ্তি ঘটে। তবে পাকিস্তান ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি করে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপেই বিষয়টি তার নজরে আসে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির প্রসঙ্গ টেনে রুবিও আরও বলেন, যুদ্ধবিরতির একমাত্র উপায় হল দুই পক্ষেরই লড়াই থামাতে সম্মত হওয়া। কিন্তু রাশিয়ানরা এখনও সে ব্যাপারে রাজি হয়নি। যুদ্ধবিরতি খুব দ্রুত ভেঙে পড়তে পারে, বিশেষ করে ইউক্রেনের মতো ৩.৫ বছরের যুদ্ধর পর। তবে লক্ষ্য হওয়া উচিত কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী শান্তি চুক্তি, যাতে বর্তমানেও যুদ্ধ না থাকে, ভবিষ্যতেও না। ফক্স বিজনেসকে দেওয়া আর এক সাক্ষাৎকারে রুবিও বলেন, আমরা ভাগ্যবান
যে আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তিকে অগ্রাধিকার দিয়েছেন। কম্বোডিয়া, থাইল্যান্ডে যেমনটা দেখা গেছে, ভারত পাকিস্তান নিয়েও আমরা তা দেখেছি, এমনকি রুয়ান্ডা ও ডিআরসিতেও। ভবিষ্যতেও শান্তি প্রতিষ্ঠার যে কোনো সুযোগ আমরা কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাব।